হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে শুভা চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তো যারা ক্লাসে জয়েন করছো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে একটু কমেন্টে একটু জানিয়ে দাও। শুভা চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আমরা এখনই ক্লাস শুরু করব এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়ব। তো সেটা হচ্ছে কি, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নদী ও নৌকা সংক্রান্ত ম্যাথ। তো আজকে আমরা এটার বেসিকটা খুব ভালোভাবে বারবার বুঝে বুঝে আমরা এটা আলোচনা করব, যাতে করে নদী নৌকার বেসিকটা আমাদের সবার মাথার মধ্যে একদম গেঁথে যায়। কারণ এটা আমরা সবাই পড়ি কিন্তু পরে আবার গুলিয়ে ফেলি, তো যাতে করে না গুলাই সেজন্য হচ্ছে আমরা আজকে বেসিকটা যতক্ষণই লাগুক, 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণই লাগুক ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে নদী নৌকা সংক্রান্ত বেসিকটা সাথে কিছু ম্যাথ আলোচনা করার, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আগামীকালকে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমরা নদী ও নৌকা সংক্রান্ত টোটাল 8টা বোর্ড সিকিউ সলভ করব। কয়টা? 8টা, ঠিক আছে? নাম্বার অফ 8 বোর্ড সিকিউ আমরা আগামীকালকের ক্লাসটাতে সলভ করব। তো আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাস, এই 2টা ক্লাস যারা করবা, তোমাদের নদী ও নৌকা সংক্রান্ত যত জটিলতা আছে বা যত রকমের কনফিউশন তোমাদের মনে আছে সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। কি বললাম ভাইয়া? আমি বললাম যে আজকের ক্লাসে আমরা বেসিকটা একদম চুলচারা বিশ্লেষণ করব এবং আগামীকালকের ক্লাসে আমরা টোটাল 8টা সিকিউ সলভ করব নদী নৌকার উপর। এই 8টা সিকিউ আমরা যখন সলভ করে ফেলবো তখন তোমরা দেখবা যে নদী নৌকা থেকে যে কোনো ম্যাথ আসলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ আনসার করতে পারবা। তো এবং এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এবং নদী ও নৌকা কনসেপ্টটা থেকে কিন্তু আমাদের মোট একটা প্রশ্নের গ এবং ঘ আমরা যদি বলি তাহলে মোট 7 নাম্বার কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি রিমু চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা ক্লাস করো আমি তোমাদেরকে বলবো রেগুলার থাইকো, মানে একদিন আসলা না, তাহলে যেটা হবে সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাসগুলো ধরতে পারবা না, ঠিক আছে? তো রেগুলার ক্লাস করার চেষ্টা করবা। আর যদি কোনো ক্লাস যদি লাইভ মিস হয়ে যায় সেই ক্ষেত্রে রেকর্ড ক্লাসটা দেখে নিবা। রেকর্ডিং ক্লাস কিন্তু ভাইয়া তোমাদের ফেসবুক গ্রুপে থাকে আমাদের, তারপর হচ্ছে ফেসবুক পেজে থাকে, তারপর কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু ক্লাসটা দিয়ে দেওয়া হয় এবং সেই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদেরকে গ্রুপে কিন্তু পোস্ট করে দিই। তো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবা। মোট কথা হচ্ছে ক্লাসগুলো করো এবং ক্লাসগুলো করে হচ্ছে ভালো একটা প্রস্তুতি নাও, একটা ভালো একটা প্রিপারেশন নাও। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকের ক্লাসে আমরা নদী ও নৌকা নিয়ে আমরা পড়াশোনা করব। তো প্রথমে তাহলে নদী এবং নৌকা নিয়ে যেহেতু পড়াশোনা, তার মানে আমাদেরকে প্রথমে একটা নৌকা এবং একটা নদী টাইপ কিছু একটা সিনারিও আঁকতে হবে, ঠিক আছে? তো চলো আগে ওটা আমরা এঁকে ফেলি। তো ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা নদী, এটা একটা নদী। আমি একটু বড় জায়গা নিয়ে আঁকছি যাতে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। হ্যাঁ, এটা একটা নদী, মানে নদীর এপার থেকে ওপার বোঝাচ্ছে। তাহলে নদীটার টোটাল প্রস্থ কত? খেয়াল করো, নদীর টোটাল প্রস্থ কত? নদীর টোটাল প্রস্থ হচ্ছে এইখান থেকে শুরু করে একদম এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে নদীটার প্রস্থ। মানে ওয়াই অক্ষ বরাবর আমরা কি চিন্তা করছি? নদীর প্রস্থ। এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে নদীর প্রস্থ ওয়াই অক্ষ বরাবর, এবং প্রস্থকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডি দিয়ে প্রকাশ করব। ওকে, আচ্ছা। এখন নদীর প্রস্থ যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে নদীর দৈর্ঘ্য কোন অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ বরাবর হবে, স্বাভাবিক। প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই নদী নৌকার অঙ্ক আমরা যদি এইভাবে রিয়েল লাইফ অ্যানালাইসিস যদি করতে চাই, ধরো তোমরা কেউ রিভার ইঞ্জিনিয়ার হলা, সেই ক্ষেত্রে আসলে এই যে এইচএসসির এই মানে হালকা বেসিক দিয়ে আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করলে তুমি সঠিক অ্যান্সার পাবা না। কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যখন কাজ করি, আমরা যখন কাজ করেছি বা করি রিভার ইঞ্জিনিয়ার হিসেবে, তখন দেখা যায় যে আমাদের নদীতে কি থাকে? নদীতে সবসময় যে আমাদের স্রোত শুধুমাত্র দৈর্ঘ্য বরাবরই কাজ করবে ব্যাপারটা এরকম না। কারণ বাতাসের প্রবাহের ফলে স্রোত কখনো দৈর্ঘ্য বরাবর, কখনো প্রস্থ বরাবর, কখনো দৈর্ঘ্য প্রস্থের সাথে কোনো একটা কোণ করে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি কোণ করে, মানে বছরের বিভিন্ন সময়ে নদীর ফ্লো কিন্তু বিভিন্ন রকম হতে পারে।
এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করা হয় তখন কিন্তু আমাদের নদীতে শুধু যে দৈর্ঘ্য বরাবর ফ্লো ব্যাপারটা ওরকম না, আমাদের টার্বুলেন্ট ফ্লো কাজ করে। টার্বুলেন্ট মানে হচ্ছে ঘূর্ণন, মোহনা। নদীর মোহনাতে কী হয়, নদী ঘূর্ণনশীল হয়, মানে পানিটা একটা পাকের মতো তৈরি হয়। তাহলে ওই জায়গাতে কিন্তু তোমরা এই কনসেপ্ট খাটালে হবে না। বাট এই কনসেপ্টটা এখন যে কনসেপ্টটা আমরা পড়ছি আমাদের এইচএসসি লেভেলে যে কনসেপ্ট আছে সেটা ফেয়ারলি এনাফ, অনেক বেশি তোমাকে একদম বুয়েট পর্যন্ত চান্স পেয়ে দেওয়ার জন্য। মানে এই কনসেপ্টগুলো জানলেই তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং বলো বা মেডিকেল বলো ওই জায়গায় তুমি চান্স পেয়ে যেতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদের এইচএসসি লেভেলে আমাদের নদীর ফ্লো বলতে, নদীর প্রবাহ বলতে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর প্রবাহকেই ধরা হয়। মানে ধরা হয় এমন একটা নদী যে নদীতে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর, তার মানে এক অক্ষ বরাবর শুধুমাত্র ফ্লো হবে, শুধুমাত্র নদীর প্রবাহ মানে নদীর স্রোতটা শুধুমাত্র এক অক্ষ বরাবর কাজ করবে, ওয়াই অক্ষ বরাবর কোনো স্রোত কাজ করবে না। ঠিক আছে, তাহলে এই কথাটা আমি একটু লিখে রাখি, এই কথাটা আমি এখানে একটু লিখে রাখি যাতে করে আমরা ভুলে না যাই। ঠিক আছে, আমরা এই কথাটা লিখে রাখি যে এইচএসসি লেভেলে নদীর স্রোত, বা এভাবে বলতে পারো নদীর প্রস্থ ধরা হয় ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ মানে উপরের দিকে উলম্ব বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এবং নদীর স্রোতের দিক, স্রোত কোন দিকে ধরা হয় আমাদের এক অক্ষ বরাবর, শুধুমাত্র অনুভূমিক বরাবর নদীর স্রোতটাকে ধরা হয়। অনুভূমিক মানে কি, এক অক্ষ বরাবর। ওকে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এই যে আমাদের স্রোতের ব্যাপারটা, এই যে স্রোত বয়ে যাচ্ছে এই দিক বরাবর নদীর স্রোত বেগবান হবে এক অক্ষ বরাবর, এটা কিন্তু এক অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তার মানে এই দিক বরাবর, এই দিক বরাবর নদীর স্রোত কাজ করবে, স্রোতের দিক হচ্ছে এই দিক বরাবর। ফাইন, তাহলে এই স্রোতের দিকটাকে আমরা একটা নাম দিই। মনে করো আমি ধরে নিচ্ছি এখানে একটা নৌকা আছে, এই জায়গায় একটা নৌকা আছে, এই পয়েন্টে একটা নৌকা আছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে যদি একটা নৌকা থাকে তাহলে নৌকাটা নদীর ওপারে যেতে চাচ্ছে, তাহলে নৌকাটার উপর স্রোত কোন দিকে কাজ করবে, স্রোত কাজ করবে একদম এক অক্ষ বরাবর, এই দিক বরাবর স্রোত কাজ করবে। এবং নদীর স্রোতকে আমরা কী দিয়ে প্রকাশ করব, ইউ দিয়ে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে ইউ মানে কি, ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ প্রকাশ করছে, ইউ। এখন নদীতে তুমি যদি নৌকা নিয়ে যাও তাহলে নৌকার একটা বেগ থাকবে, আর তুমি যদি নদীতে যদি সাঁতার কাটো তাহলে সাঁতারুর একটা বেগ থাকবে। ধরে নাও একজন সাঁতারু নদীটা পার হতে চাচ্ছে ঠিক এইভাবে, নদীটা পার হতে চাচ্ছে এইভাবে, তাহলে এই সাঁতারুর বেগটাকে আমরা কি বলবো, ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। ওকে, সাঁতারুর বেগ। তাহলে সবুজ চিহ্নযুক্ত এটা হচ্ছে স্রোতের বেগ, আর পিঙ্ক কালারের যেটা সেটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। আমরা একদম প্রথম ক্লাসে আমরা বলেছিলাম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি, আলফা। তাহলে এখানে দুইটা ভেক্টর কি, একটা ভেক্টর হচ্ছে ইউ, স্রোতের বেগ একটা ভেক্টর রাশি, এবং সাঁতারুর বেগ বা নৌকার বেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে সাঁতারুর বেগ বা নৌকার বেগ। তাহলে যেহেতু দুটি ভেক্টর রাশি, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ, এই যে দেখো তাদের মধ্যবর্তী যে কোণটা, এটা হচ্ছে আমাদের আলফা। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে সাঁতারু এই বেগে রওনা দিয়েছে, ঠিক আছে, সাঁতারু স্রোতের বেগের সাথে মানে এক অক্ষের সাথে সে আলফা কোণে রওনা দিয়েছে, বাট সে কি এক্স্যাক্টলি মানে এই পয়েন্টে পৌঁছাতে পারবে? খেয়াল করতো, সে কি এক্স্যাক্টলি এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে, মানে নদীর এই পারে গিয়ে পৌঁছাবে? উত্তর হচ্ছে না, সে এই দিকে পৌঁছাতে পারবে না। কেন? কারণ সে যখন এই দিক দিয়ে যাবে স্রোত তাকে এই দিক বরাবর ধাক্কা দিচ্ছে, তার মানে আলটিমেটলি সে ধাক্কা খেয়ে একটু সরে আসবে, এক অক্ষের দিকে সরে আসবে। তার মানে সে যাত্রা যদিও করেছে সে পিঙ্ক কালার বরাবর, বাট সে যখন পৌঁছাবে সে আসলে পৌঁছাবে কোন দিক বরাবর? সে আসলে আমাদের পৌঁছাবে এই দিক বরাবর, এই দিক কোনো দিক বরাবর সে পৌঁছাবে। এটা হচ্ছে লব্ধি। আমরা পড়েছি না লব্ধি কোন দিকে কাজ করে? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এটা হচ্ছে লব্ধি, ডব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ। তার মানে সাঁতারু আলফা কোণে রওনা দিয়েছে, ঠিক আছে, বাট সে পৌঁছাবে কি কোণে? সে পৌঁছাবে থিটা কোণে। এই থিটা হচ্ছে সাঁতারু যে কোণে পৌঁছায়
মানে সাঁতারু যে বেগে পৌঁছায় তার সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। এই কনসেপ্টটা আমাদের মাথায় চলে আসতে হবে। সহজ কথা, এই কনসেপ্টটা আমাদের, এই চিত্রটা আমাদের একদম মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, তুমি এখন এটা এক একজন টিচার, এক একজন ভাইয়া, এক একজন আপু এক একভাবে পড়াতে পারে, বাট মূল মন্ত্র কিন্তু এখানে যে সহজ কথা একটা জিনিস, প্র্যাকটিক্যাল লাইফ ফিল করো। একটা প্র্যাকটিক্যাল কথা চিন্তা করো, তুমি যদি মানে পুকুরের এক পার থেকে আরেক পারে যদি যেতে চাও, তুমি যতই তুমি চেষ্টা করো না কেন একদম আড়াআড়িভাবে তুমি সহজ কখনোই পৌঁছাতে পারবে না। তুমি ওপারে পৌঁছে দেখবা যে তুমি একটু বেঁকে গিয়েছো। কেন? কারণ পুকুরের মধ্যে হালকা হলে একটু স্রোত থাকবে, বা হচ্ছে তোমার অ্যাঙ্গেলের কারণে কিছুটা তুমি বেঁকে যাচ্ছ। যদি নদীতে আমরা যদি একটা পাতা যদি ছেড়ে দেই, তাহলে খেয়াল করবা যে পাতাটা আস্তে আস্তে স্রোতের সাথে ভেসে যাচ্ছে। তার মানে আলটিমেটলি ওই পাতাটা বা ওই নৌকাটা, যে নৌকাটা, সেই নৌকাটা কিন্তু আলটিমেটলি যেই কোণে যাত্রা শুরু করেছিল সেই কোণ রক্ষা করে বা মেনটেন করে কিন্তু অপর পারে পৌঁছাতে পারবে না। সে পৌঁছাতে পারবে কিভাবে? সে পৌঁছাতে পারবে একটু বেঁকে যাবে, তাকে অবশ্যই একটু বেঁকে যেতে হবে। তো এই কনসেপ্টটার উপর ভিত্তি করে তাহলে চলো আমরা কিছু বাংলা কথা লিখে ফেলি। ঠিক আছে, তো এই কনসেপ্টটার উপরে আমাদের বাংলা কথাটা কীরকম আসবে দেখো। আমরা লিখব এখানে আমাদের যে ইউটা কি? স্রোতের বেগ। ইউ হচ্ছে স্রোতের বেগ, এবং এই স্রোতের বেগ কাজ করে কোন দিক বরাবর? দৈর্ঘ্য বরাবর। এইচএসসি লেভেলের জন্য এই স্রোতের বেগটা কাজ করে আমাদের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর। তারপর ভি কি? সাঁতারুর বেগ বা নৌকার বেগ, সাঁতারু বা নৌকার বেগ। এই বেগটা কিভাবে কাজ করে? এটা স্রোতের বেগের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে কাজ করে, যেটা কি? আলফা। আলফা কি? আলফা হচ্ছে ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, মানে স্রোতের বেগ এবং সাঁতারু বা নৌকার বেগের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আলফা, মধ্যবর্তী কোণ। এটা আমরা আরেকভাবে মনে রাখতে পারি, অথবা এটাকে এইভাবে বলতে পারো। খেয়াল করো, সাঁতারু বা নৌকা কত কোণে রওনা দিয়েছিল? আলফা কোণে। তার মানে আলফা মানে কি? যেই কোণে রওনা দেওয়া হয় সেটা হচ্ছে আলফা। তাহলে আলফার আরেকটা পরিচয় হচ্ছে দৈর্ঘ্যের সাথে, বা আমরা বলতে পারি স্রোতের বেগের সাথে, দৈর্ঘ্যের সাথে যত কোণে রওনা দেয় সেটা হচ্ছে আমাদের আলফা। ওকে, আর থিটাটা কি? থিটা হচ্ছে আমাদের ডব্লিউ মানে লব্ধি বেগ এবং স্রোতের বেগ ইউ মানে দৈর্ঘ্য বরাবর যে বেগ কাজ করে তার মধ্যবর্তী কোণ। বা এটাকে আমরা কি বলতে পারি বলতো? এটা হচ্ছে আসলে যত কোণে সে গিয়ে পৌঁছায়, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে যত কোণে পৌঁছায়, দৈর্ঘ্যের সাথে যত কোণে পৌঁছায় সেটা হচ্ছে আমাদের থিটা। তাহলে খেয়াল করো, আলফা হচ্ছে দৈর্ঘ্যের সাথে তুমি যত কোণে রওনা দিচ্ছ, মানে তুমি যখন নদীতে যখন ঝাঁপ দিলে তখন তুমি স্রোতের সাথে যত কোণে ঝাঁপ দিয়েছো সেটা হচ্ছে আলফা। বাট তুমি যখন ওপারে গিয়ে পৌঁছালে তখন তুমি যে কোণটা মেনটেন করে পৌঁছেছো সেটা হচ্ছে আমাদের থিটা। এখন চিত্র দেখে বলো, আলফা থিটা থেকে বড় না? অবশ্যই বড়, তাই না? কারণ কি? কারণ স্রোতের কারণে তোমাকে কি করা হচ্ছে? কিছুটা দৈর্ঘ্যের দিকে, মানে তোমাকে হচ্ছে এই যে দেখো পিঙ্ক কালার থেকে তোমাকে হচ্ছে এই যে একটু যে ডার্ক ব্লু বা আমরা যদি বলি বেগুনি কালার, মানে গোলাপি থেকে বেগুনির দিকে তোমাকে নিয়ে যাচ্ছে ঠেলে। তার মানে তোমার অ্যাঙ্গেলটা কিন্তু এই পরিমাণ কমিয়ে ফেলা হয়েছে। এই যে দেখো, মানে নদীর স্রোত কি করেছে? তোমাকে দৈর্ঘ্যের সাথে এতটুক পরিমাণ দূরত্ব তোমাকে বাঁকা করে দিয়েছে, বা এতটুক তোমাকে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের দিকে তোমাকে এতটুক ঠেলে দিয়েছে। যেহেতু স্রোতের বেগটা দৈর্ঘ্য বরাবর, তার মানে সে সবসময় তোমাকে চাইবে দৈর্ঘ্য বরাবর তোমাকে নিয়ে যেতে। তাহলে সে তোমাকে এই কোণ পরিমাণ, এই যে কালো অ্যাঙ্গেল পরিমাণ তোমাকে কি করেছে? টেনে নিয়েছে, দৈর্ঘ্যের দিকে তোমাকে হেলে দিয়েছে বা ঠেলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা কনসেপ্ট বুঝতে পারছি না? এখান থেকে একটা কনসেপ্ট বুঝতে পারছি যে কিয়ামত পর্যন্ত আলফা থিটা থেকে বড় হবে। এটা মাথায় রেখো যে আমাদের যে কোণে আমি রওনা দেই সেটা সবসময় বড় হবে কার থেকে? যে কোণে আমি পৌঁছাবো। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি, অর্থাৎ যে কোণে, অথবা এভাবে বলতে পারো প্রাথমিক কোণ, মানে যে কোণে তুমি রওনা দিচ্ছ সেটা কি? প্রাথমিক কোণ, বা যেটাকে আমরা বলতে পারি যে কোণে রওনা দেয় সেটা সবসময় বড় হবে। কোত্থেকে? চূড়ান্ত কোণ থেকে। চূড়ান্ত মানে কি? তুমি পৌঁছে যাওয়ার পর কাজ শেষ, তুমি নদী থেকে উঠে গেলে কি আর নদীর কোনো কাহিনী আছে? নাই। তাহলে চূড়ান্ত কোণ কি? যে কোণে পৌঁছে।
যে কোণে পৌঁছায়, তাহলে যে কোণে রওনা দিবে সেটা সব সময় যে কোণে পৌঁছাবে তার থেকে বেশি হবে। এইটা একদম মাথায় সেট করে ফেলো, আলফা সবসময় থিটা থেকে বেশি হবে। ওকে, তো এতটুক পর্যন্ত চিত্রটা সহ সবাই বুঝতে পেরেছো কিনা এবং ঠিকঠাক মতো লিখতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও, তারপরে আমি হচ্ছে পরের টপিকে যাচ্ছি। খুব ধীরে সুস্থে পড়াবো, কারণ হচ্ছে এটা অনেক বোঝার জিনিস, এই কারণে যতটুকু পর্যন্ত পড়ালাম ততটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, ধরতে পেরেছো কিনা এটা আমাকে জানাও, এটা আমাকে জানাও। ওকে ঠিক আছে, শুভা বলছো বুঝছি, ঠিক আছে। তো ঠিক আছে জান্নাত, জি ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি পরের টপিকে এখন চলে যাচ্ছি। এখন আমরা কিছু ইকুয়েশন সেট করব, এখন আমরা এইটার আলোকে আমরা এখন কিছু ইকুয়েশন সেট করি। চলো তাহলে ইকুয়েশনটা কিভাবে আসবে দেখো। এখন আসো কিছু সূত্র দাঁড় করে খেয়াল করো। আমি যদি চিত্রটাকে আরও একবার যদি আঁকি, আরও একবার ধরো আঁকলাম, এই যে চিত্রটা আমি এখন একটু ছোট করে আঁকলাম, এদিক বরাবর ইউ স্রোতের বেগ, এদিক বরাবর হচ্ছে আমাদের ভি, তার মানে হচ্ছে আমাদের সাঁতারু বা নৌকার বেগ। তাহলে এদিক বরাবর আমাদের কাজ করবে লব্ধি ডব্লিউ, ডব্লিউ ডব্লিউর সাথে ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আর সাঁতারুর বেগের সাথে স্রোতের বেগ, এই যে ভি এর সাথে যে ইউ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আলফা, মানে পুরোটা হচ্ছে আলফা, ঠিক আছে, পুরোটা হচ্ছে আলফা। আর এই যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে আমাদের ডি। আচ্ছা, এখন আমি কয়েকটা উপাংশ নেই, উপাংশ নেওয়া তোমরা জানো অলরেডি, আমি তোমাদেরকে পড়িয়েছি। দেখো এখানে নদীর দৈর্ঘ্য বরাবর প্রথমে কাজ করি, চলো নদীর দৈর্ঘ্য বরাবর উপাংশগুলো কী কী সেটা একটু আগে বুঝে নিই। নদীর দৈর্ঘ্য বরাবর, তারপর প্রস্থ বরাবর দেখব। নদীর দৈর্ঘ্য বরাবর কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া নিই। এক, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে, স্রোতের বেগটা কত হবে, স্রোতের বেগের উপাংশ, যেহেতু এটা একটা 2 ডাইমেনশনাল জিনিস, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, তার মানে অবশ্যই কস থিটা এবং সাইন থিটাতে ভাগ হবে, এটাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আচ্ছা, এবং যদি ভাগ হয় তাহলে এখানে আমি একটা ডট ডট চিহ্ন দিয়ে এটাকে ওয়াই অক্ষ বোঝাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে ডট ডট যে দিলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বোঝাচ্ছে একদম উলম্বভাবে, মানে ইউ এর সাথে এই যে ডট ডট দিলাম এটা মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। তো এখানে আমি একটু লিখে রাখি, এই যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো 90 ডিগ্রি হচ্ছে এখানে সবচেয়ে বড় কোণ, 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে আলফা, আলফা থেকে ছোট হচ্ছে আমাদের থিটা। তো চাইলে এই অংশটা একটু লিখে রাখতে পারো, এইভাবেও লিখে রাখতে পারো, মানে যত বেশি লিখবা ততই ভালো। 90 এখানে হচ্ছে সবচেয়ে বড় চিত্র অনুযায়ী, তারপরে আলফা, তারপর থিটা, তার মানে আলফার মান 90 থেকে কম আর থিটার মান আলফা থেকেও কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্রোতের বেগের উপাংশ কত আসবে খেয়াল করে দেখো। স্রোতের বেগ কত, ইউ, এবং আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মানে যার সাথে অ্যাঙ্গেল সে কি নিচে সিঙ্গেল ওটা না, মানে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কস থিটা হয়, যার সাথে অ্যাঙ্গেল সে কস হয়, এবং অপর অংশটা কী হবে, সাইন হবে। তাহলে স্রোতের বেগের উপাংশ কোন দিক বরাবর চিন্তা করতেছো, দৈর্ঘ্য বরাবর চিন্তা করতেছো। তাহলে দৈর্ঘ্য কোন দিকে, ভাইয়া দৈর্ঘ্য আমার এই দিকে, খেয়াল করো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই দিকে, স্রোতের বেগ কোন দিকে, ভাইয়া স্রোতের বেগও আমার এই দিকে। তাহলে দুইটা যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাই না। একই দিকে যদি হয় তাহলে 0 ডিগ্রি, যদি বিপরীত দিকে হয় তাহলে 180 ডিগ্রি, আর পরস্পরের সাথে যদি লম্ব হয় তাহলে কত, 90 ডিগ্রি। তাহলে খেয়াল করো দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ তাহলে কত, স্রোতের দিক দৈর্ঘ্য বরাবর, আবার স্রোতের বেগটাও দৈর্ঘ্য বরাবর। তাহলে স্রোতের দিক মানে নদীর দৈর্ঘ্য আর স্রোতের বেগ একই দিক বরাবর, কারণ কি, কারণ স্রোতের বেগ নদীর দৈর্ঘ্য বরাবরই আমরা হিসেব করতেছি। তাহলে খেয়াল করো নদীর দৈর্ঘ্য হচ্ছে এই দিক বরাবর, আবার আমাদের স্রোতের বেগটাও এই দিক বরাবর। তাহলে দুইটা যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তার মানে এখানে বসবে cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত, 1, তার মানে ইউ। এটার মানে কি বুঝছো, এটার মানে হচ্ছে স্রোতের বেগ পুরোটাই দৈর্ঘ্য বরাবর কাজ করছে, প্রস্থ বরাবর কিছুই কাজ করছে না। আমরা একটু পরে যখন হিসেব করব নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ, তখন দেখবা প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ আসবে 0। কারণ কি, আমরা ধরে নিয়েছি স্রোতের বেগটা শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর গতিশীল, স্রোতের প্রস্থ বরাবর কোনো উপাংশ নাই।
স্রোতের বেগ শুধুমাত্র দৈর্ঘ্য বরাবরই গতিশীল, মানে স্রোত শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর বহমান বা দৈর্ঘ্য বরাবরই সে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তারপরে আসো, তাহলে সাঁতারু বা নৌকার বেগের উপাংশ কী হবে? দৈর্ঘ্য বরাবর। সাঁতারু বা নৌকার বেগের উপাংশটা কী হবে? বেগের উপাংশ কী হবে? দৈর্ঘ্য বরাবর। খেয়াল করো, সাঁতারু বা নৌকার বেগ কি? ভি। সাঁতারু বা নৌকার বেগটা কি? এই যে ভি। তাহলে এটা দৈর্ঘ্যের সাথে কত কোণ তৈরি করেছে? আলফা কোণ তৈরি করেছে। এই যে দেখো আলফা, ঠিক আছে, ভি ভি এবং ইউ, ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে ইউ কি? দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্যের সাথে ভি কত কোণ তৈরি করেছে? আলফা কোণ তৈরি করেছে। অর্থাৎ সাঁতারুর সাথে নৌকার বেগের উপাংশ হচ্ছে ভি কজ আলফা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সাঁতারুর সাথে নৌকার বেগের উপাংশ হচ্ছে ভি কজ আলফা। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা কি পেয়ে গেলাম? নদীর দৈর্ঘ্য বরাবর আমরা স্রোতের বেগের উপাংশ পেয়ে গেলাম ইউ, আর নদীর দৈর্ঘ্য বরাবর সাঁতারু বা নৌকার বেগের উপাংশ পেয়ে গেলাম আমরা ভি কজ আলফা। এই দুইটা জিনিস দিয়ে এখন আসলে আমরা কি পড়ব? তাহলে খেয়াল করো, তাহলে আমরা লিখব, সুতরাং নদীর দৈর্ঘ্য বরাবর তাহলে মোট কত বেগ কাজ করতেছে? নদীর দৈর্ঘ্য বরাবর দুইটা বেগ কাজ করতেছে। একটা কি? একটা হচ্ছে স্রোতের বেগ, আর একটা হচ্ছে সাঁতারু বা নৌকার বেগ। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর আমাদের মোট বেগ তাহলে কত আসতেছে? মোট বেগ আসতেছে আমাদের ইউ প্লাস ভি কজ আলফা। এটা একদম মুখস্থ, মানে নদীর দৈর্ঘ্য বরাবর আমাদের ইউ প্লাস ভি কজ আলফা হচ্ছে মোট বেগ। ঠিক আছে, এখন মনে করো তুমি ধরে নিলা, বললা যে সাঁতার কাটার 5 মিনিটের মাথায় সে দৈর্ঘ্য বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। মনে করো 5 মিনিট পর সে এই পয়েন্টে আসছে। এই যে লোকটা এইখান থেকে সাঁতার কেটে 5 মিনিট পর এই পয়েন্টে আসছে। আমি বললাম তাহলে 5 মিনিট পর দৈর্ঘ্য বরাবর সে কতটুকু অতিক্রম করছে দূরত্ব। তাহলে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখান থেকে তুমি লম্ব টেনে দাও, সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, দৈর্ঘ্য বরাবর এই জায়গায় আসছে। তাহলে এইটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব 5 মিনিটের মাথায়। আশা করি বুঝতে পেরেছ। কারণ সে মাঝ নদীতে আছে, এইখানে আছে, তাহলে সে দৈর্ঘ্য বরাবর আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? সে দৈর্ঘ্য বরাবর এই জায়গা থেকে এই জায়গাতে তার যাত্রা শুরু ছিল এবং দৈর্ঘ্য বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আর যদি বলি যে প্রস্থ বরাবর কতটুকু অতিক্রম করেছে, ভাইয়া প্রস্থ বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, ওয়াইয়ের মানটা হচ্ছে প্রস্থ, মানে ভুজের মান হচ্ছে দৈর্ঘ্য আর কোটির মান হচ্ছে প্রস্থ। আমরা ভুজ কোটি পড়েছি 9 10-এ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পরে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে যাত্রাকাল যদি টি হয়, যাত্রাকাল টি হলে, যাত্রাকাল টি হলে এই টি এর জায়গায় আমরা 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট অনেক কিছুই বলতে পারবো, পরীক্ষায় যেটা আসবে সেটা। যাত্রাকাল টি হলে তাহলে সাঁতারু বা নৌকার দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? নৌকার দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্বটা তাহলে কত? আচ্ছা, দূরত্বের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। 9 10-এ পড়ে আসছো না? তোমরা 9 10-এ পড়ে আসছো কিনা বলো? এস ইকুয়াল টু ভিটি, এটা আমরা 9 10-এ পড়ে আসছি। এখন এই এস এর বদলে দৈর্ঘ্য বরাবর না, এই এসটাই কী হয়ে যাবে? এক্স। তাহলে আমরা লিখব বা এক্স ইকুয়াল টু টি, তো টি থাকবে। ভাইয়া ভি কী হয়ে যাবে? ভি হচ্ছে মোট বেগ, ইউ প্লাস ভি কজ আলফা। কারণ দৈর্ঘ্য বরাবর আমার মোট বেগ কাজ করেছে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমাদের নদীর দৈর্ঘ্য বরাবর টি সেকেন্ড সময় বা টি মিনিট সময়, যাত্রাকাল যদি টি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব দৈর্ঘ্য বরাবর বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এইটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমরা আগামীকাল যখন সিকিউ প্র্যাকটিস করব তখন ওই 8টা সিকিউর মধ্যে এই সিকিউগুলো থাকবে, যে বলবো যে নদীর প্রস্থ বরাবর বা নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। আমি একদম ধাপে ধাপে সব কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এখন আবার আসো নদীর প্রস্থ বরাবর বের করি, সেম কনসেপ্টগুলো বের করব। তাহলে লিখি আবার, এটা আবার অন্য আরেকটা কালি দিয়ে লিখি নাকি? ওকে, আবার নদীর প্রস্থ বরাবর হিসেব করি। চলো, নদীর প্রস্থ বরাবর, এবং এই জিনিসগুলা ভাইয়া তোমাদেরকে বলবো বাসায় তোমরা 4-5 বার খাতায় লিখবা, না হলে ভুলে যাবা। ঠিক আছে, তো নদীর প্রস্থ বরাবর আমাদের তাহলে স্রোতের বেগের উপাংশ কত হবে? স্রোতের বেগের উপাংশ, সেম কনসেপ্টগুলো আমাদের আসবে আবার। তো আমি আগে এগুলি একটু লিখে রাখি, তারপর চিত্র আঁকবো।
তারপর হচ্ছে সাঁতারু বা নৌকার বেগের উপাংশ কত আসবে, এগুলো আমরা বের করব। নৌকার বেগের উপাংশ কত আসবে, তারপর আবার আমরা বের করব তাহলে আমাদের মোট বেগ, এই যে নদীর প্রস্থ বরাবর মোট বেগ কত আসবে। সুতরাং নদীর প্রস্থ বরাবর মোট বেগ কত আসবে, প্রস্থ বরাবর মোট বেগ এটা সমান কত আসবে। এবং ফাইনালি আমরা বের করব যাত্রাকাল টি হলে নদীর প্রস্থ বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, নদীর প্রস্থ বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে। তার মানে আগে সব কিছু দৈর্ঘ্যের জন্য লিখেছি, এখন সব কিছু আমরা প্রস্থ বরাবর হিসেব করব। মোট অতিক্রান্ত দূরত্ব এটা আমাদের কত হবে। তাহলে চলো আমরা হিসেব করি। হিসেব করার আগে আরেকবার চিত্রটা আঁকবো, এখন প্রস্থের জন্য আঁকবো। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে আমাদের ইউ, এবং এটা ছিল আমাদের ভি, তাহলে এটা হচ্ছে আমাদের ডব্লিউ। তো আমাদের ভি এর সাথে আমাদের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের আলফা, এবং ডব্লিউর সাথে আমাদের ইউ এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের থিটা। এবং আমি এই জায়গা বরাবর একটা উলম্ব রেখা টেনে দিচ্ছি, তাহলে এই উলম্ব রেখার সাথে ইউ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ আগের মতোই আমরা বলতে পারি 90 ডিগ্রি আলফা থেকে বড়, আলফা থিটা থেকে বড়। ওকে, আচ্ছা এখন তাহলে প্রস্থ বরাবর বের করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো তো স্রোতের বেগের উপাংশ কত হবে প্রস্থ বরাবর, স্রোতের বেগের উপাংশ কত হবে। স্রোত কোন দিকে কাজ করতেছে ভাইয়া, স্রোত কাজ করতেছে এই দিক বরাবর, আর প্রস্থ কোন দিকে ভাইয়া, প্রস্থ একদম খাড়া উপরের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে প্রস্থ বরাবর তুমি যদি স্রোতের বেগের উপাংশ বের করতে চাও, তাহলে প্রস্থ কি একদম উলম্ব বরাবর, এই দিক বরাবর হচ্ছে আমাদের প্রস্থ কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের প্রস্থ কাজ করতেছে এই দিক বরাবর, এই দিক হচ্ছে প্রস্থর দিক। আর স্রোত কাজ করতেছে কোন দিক বরাবর, দৈর্ঘ্য বরাবর, মানে প্রস্থ কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর, স্রোত কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তার মানে আমাদের এটার উপাংশ হচ্ছে ইউ কস 90 ডিগ্রি। কস 90 মান কত 0, তার মানে নদীর স্রোতের বেগের উপাংশ প্রস্থ বরাবর হচ্ছে 0। প্রস্থ বরাবর বেগের কোনো উপাংশই কাজ করবে না, কারণ আমি বলছি স্রোতের বেগ শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর কাজ করে। তাহলে খেয়াল করো আমরা বাংলায় বলতেছি নদীর বেগ শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর কাজ করে, প্রস্থ বরাবর কাজ করে না। এবং দেখো ম্যাথমেটিক্যালিও কিন্তু প্রমাণ হয়ে গেল যে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ 0। ঠিক আছে, এখন আসো সাঁতারু বা নৌকার বেগের উপাংশটা কত। খেয়াল করো সাঁতারু দৈর্ঘ্যের সাথে কোণ তৈরি করতেছে আলফা, তাহলে প্রস্থের সাথে কত হবে এইটা না 90 মাইনাস আলফা বাকিটা। ঠিক আছে, তাহলে সাঁতারু দৈর্ঘ্যের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে যেহেতু আলফা, তাহলে প্রস্থের সাথে কত হবে 90 মাইনাস আলফা। তাহলে সাঁতারুর বেগের উপাংশ হচ্ছে ভি কস 90 মাইনাস আলফা, এবং 90 মাইনাস আলফা মানে কি, কস 90 মাইনাস আলফা মানে কি সাইন আলফা। অর্থাৎ সাঁতারু বা নৌকার নদীর প্রস্থ বরাবর সাঁতারু বা নৌকার বেগের উপাংশ হচ্ছে আমাদের ভি সাইন আলফা। এটা আমরা ত্রিকোণমিতিতে পড়েছি, কজ 90 মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা। ঠিক আছে, কজ 90 মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা। তাহলে নদীর প্রস্থ বরাবর মোট বেগ কত হবে, মোট বেগ হবে ভি সাইন আলফা। কারণ কি স্রোতের বেগের উপাংশ তো 0, তাহলে 0-র সাথে যদি ভি সাইন আলফা যোগ করো তাহলে ভি সাইন আলফাই হচ্ছে। তাহলে যদি যাত্রাকাল টি হয় তাহলে মোট দূরত্ব কত হবে, এটাকে আমরা বলবো ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে ভি সাইন আলফা ইন্টু টি, এস ইকুয়াল টু ভিটি। এখানে এস কত, এস হচ্ছে এখানে ওয়াই। ঠিক আছে, এস হচ্ছে এখানে আমাদের ওয়াই। তাহলে আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটু কমেন্টে জানাও সবাই। ঠিক আছে, একটু দ্রুত জানাও। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি সামিয়া চলে আসছে, তন্নি চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই তোমরা হচ্ছে হঠাৎ করে এদিক ওদিক চলে যাও। আমার যেটা ধারণা তোমরা পড়তে হঠাৎ করে একটু মনে করো মানে ইউটিউবে ঢুকে যাও, অথবা হচ্ছে হয়তো বা ফেসবুকে ঢুকে যাও, কেউ একটা মেসেজ দেয়, তো এই কাজগুলো করবা না। যখন ক্লাস করছো তখন ক্লাসে মনোযোগ দিবা। ঠিক আছে, তো জান্নাত বলছো ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা এখন ক্লিয়ার। ঠিক আছে, বাট হচ্ছে তোমরা যদি এটা যদি প্র্যাকটিস না করো দেখবা যে কালকেই ভুলে গেছো। ঠিক আছে, তো এটা বাসায় বারবার প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা এখন আসো, তাহলে আমরা দুইটা জিনিস পড়ে ফেললাম। একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত মোট দূরত্বের সূত্র কি,
দৈর্ঘ্য বরাবর মোট অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে x ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? ভি সাইন আলফা ইন্টু টি। এই দুইটা সূত্র কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ রাখবা। ওকে, আচ্ছা, বেসিক তো আমি বুঝিয়ে দিলাম, এখন মাথায় রাখার দায়িত্ব কিন্তু তোমাদের। এখন দেখি, এখন আমাদের পরবর্তী অংশতে আমরা যদি যাই, পরবর্তী অংশ বলতে আমরা বুঝবো যে আমাদের লব্ধির মান এবং দিক বের করতে বলবে। তো লব্ধির মান এবং দিক বের করা তো খুবই সহজ, আমরা পড়ছি, শুরুতেই পড়ছি যে এই অধ্যায়ের শুরুতে যে আর ইকুয়াল টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা পড়ছি, তাই না? তো এখানে পি আর কিউ জায়গায় কি চলে আসছে? পি কিউ জায়গায় চলে আসছে ইউ এবং ভি, আর আর এর জায়গায় কি চলে আসছে? ডব্লিউ। তাহলে জাস্ট ওটা দিয়ে রিপ্লেস করে দিলেই হবে, রিপ্লেস করে দিলেই কিন্তু আমাদের ম্যাথটা মানে আমাদের হচ্ছে নিয়মটা হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা একটু দেখি, চলো দেখি। তাহলে খেয়াল করো, আমরা যে লাইনটা লিখলাম, এই যে এই লাইনটা যে লিখলাম y ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি, এটা থেকে আমরা আরেকটা নতুন একটা কনসেপ্ট শিখতে পারি, সেটা একটু দেখি। দেখো, নদী পারাপার বলতে আসলে আমরা কি বুঝি? প্রস্থ পার হওয়া, কারণ এক পার থেকে আরেক পারে যাচ্ছি, তার মানে কি প্রস্থ পার হওয়া বুঝি আমরা। তাহলে আমরা এখানে একটু লিখি নদী পার হওয়া বলতে, এখানে আমরা একটু লিখি নদী পারাপারে প্রয়োজনীয় সময়। এটা হচ্ছে আমাদের আরেকটা টপিক, মানে এটার ভেতরেই আরেকটা টপিক। হ্যাঁ, প্রয়োজনীয় সময় নির্ণয়, প্রয়োজনীয় সময় নির্ণয়, এই ফর্মুলাটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমরা একটু খেয়াল করি। নদী পারাপার বলতে আমরা কি বুঝি? প্রস্থ বরাবর পারাপার হওয়া, তাই না? প্রস্থ পারাপার হওয়া। তাহলে আমরা লিখি নদী পারাপার বলতে, নদী পারাপার বলতে, পারাপার বলতে আমরা প্রস্থ বরাবর পার হওয়া বুঝাই, পার হওয়া বুঝি। ঠিক আছে, নদী পার হওয়া বলতে আমরা প্রস্থ বরাবর পার হওয়া বুঝি, কারণ দৈর্ঘ্য বরাবর তো পার হওয়া যাবে না। দৈর্ঘ্য বরাবর হাঁটতে থাকলে তুমি নদীর কিনারা ধরে হাঁটতে থাকবা, বাট মনে করো তুমি নদীর এটা হচ্ছে এই পার, এটা হচ্ছে ওই পার, এই যে পার হচ্ছে এটা হচ্ছে প্রস্থ বরাবর। নদী পার হওয়া বলতে আমরা কি বুঝি? প্রস্থ বরাবর পার হওয়াকে আমরা নদী পার বুঝি। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি ধরে নাও নদীটা পার হতে, যদি নদী পার হতে প্রয়োজনীয় সময় ক্যাপিটাল টি হয়, নদী পারাপারে প্রয়োজনীয় সময় আমাদের ক্যাপিটাল টি হয়, তবে সাঁতারু বা নৌকার প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে, খেয়াল করো, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব একটু আগে পড়ছো, এটা y ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। এখন যদি পারাপারে প্রয়োজনের সময় যদি স্মল টি না হয়ে ক্যাপিটাল টি হয়, তাহলে y ইকুয়াল টু কী হবে? হ্যাঁ, নদীর প্রস্থ ডি পড়ছো না, ছোটো হাতে ডি পড়ছো না, তার মানে যদি তুমি পুরো নদীটাই যদি পার হও, তার মানে তুমি নদীর পুরো প্রস্থটা পার হয়েছো। তার মানে সেক্ষেত্রে ওয়াইটাকে আমরা কী বলবো? ডি দিয়ে রিপ্লেস করবো, ডি। তার মানে তখন সেটা সূত্র হয়ে যাবে ডি ইকুয়াল টু ভি সাইন আলফা, আর ওই যে স্মল টি সেটার জায়গায় আমরা কী বসিয়ে দেবো? ক্যাপিটাল টি। এই যে এই ফর্মুলাটা আর এই যে আমার এই ফর্মুলাটা সেম। যদি নদীটা যদি পুরোপুরি যদি পার হয়েই যাও, তখন আর আমরা ওয়াই বলবো না, তখন সেটাকে আমরা ডি বলবো, এবং তখন আমরা ক্যাপিটাল টি ব্যবহার করব স্মল টি এর জায়গায়। ঠিক আছে, আর তুমি যদি নদীর মধ্যবর্তী কোনো স্থানে যদি হাবুডুবু খাও, যে বলে যে এখন তুমি অ্যাকচুয়ালি তুমি কোন জায়গায় হাবুডুবু খাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের ফর্মুলাটা দিয়ে ম্যাথ করবো y ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে বের করতে পারি, সুতরাং টি সমান নদী পারাপারে প্রয়োজনীয় সময় টি সমান কী হবে? ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করার সূত্র, টি সমান ভি সাইন আলফা। ওকে, তোমাকে এখন এখানে কী কী দেওয়া থাকবে? নদীর প্রস্থ ডি দেওয়া থাকবে, সাঁতারু বা নৌকার বেগ ভি দেওয়া থাকবে, এবং স্রোতের বেগ ইউ এর সাথে সাঁতারু বা নৌকার বেগ ভি এর মধ্যবর্তী কোণ আলফা দেওয়া থাকবে। যদি আমাদের ডি, ভি এবং আলফা দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই সময়টা বের করতে পারবো। ডি, ভি এবং আলফা দেয়া থাকলে এই সূত্র ব্যবহার করে সহজেই নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করা যাবে। এই সূত্র ব্যবহার
করে সহজেই নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করা যাবে। নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করা যাবে। তো আশা করি নদী পারাপারের প্রয়োজনীয় সময় সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন কালকে তোমাদেরকে সিকিউ যখন করাবো এবং তোমরা যখন নিজেরা যখন গাইড বা টেস্ট পেপারে যখন সিকিউ দেখবে যে নদী নৌকার যত ম্যাথ আছে বেশিরভাগ ম্যাথে আমাদের গ অথবা ঘতে প্রশ্ন দেওয়া আছে নদী পারাপারের প্রয়োজনীয় সময় কত, মানে এই সূত্রটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে সিকিউ আসতে দেখা গেছে। তাহলে এই সূত্রটা মুখস্থ করা খুবই সহজ। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, ডি ভি সাইন আলফা এগুলো সব তোমাদের দেওয়া থাকবে, ডি ভি আলফা সব দেওয়া থাকবে। তো এই সব কিছু ব্যবহার করে আমরা খুব সহজে আমরা কী করে ফেলতে পারবো, আমরা টি বের করে ফেলতে পারবো। নদী পারাপারে প্রয়োজনীয় সময়টা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আসো আমরা তারপরে যাই। তারপরে নদী পারাপারে প্রয়োজনীয় সময় বের করে ফেললাম, তারপরে আমরা বের করব লব্ধির মান। তারপরে আমরা বের করব লব্ধি বেগের মান নির্ণয়। লব্ধি বেগ নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে। লব্ধি বেগ মানে কি, ডব্লিউ, লব্ধি বেগ নির্ণয়। তাহলে লব্ধি বেগ নির্ণয় আমরা কীভাবে করব, ধরো আরেকবার চিত্রটা আঁকি। বারবার চিত্র আঁকার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যাতে করে তোমাদের মাথায় জিনিসটা সেট হয়ে যায়। এটা হচ্ছে ইউ, মনে করো এটা এই বেগে যাচ্ছে, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে তাদের লব্ধি, এই যে ডব্লিউ। তাহলে ভি এর সাথে ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং ডব্লিউ এর সাথে ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে লব্ধির মান কত আসবে, মান বের করার সূত্র মনে আছে, ডব্লিউ ইকুয়াল টু কী হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। মানে দুটি ভেক্টর নিব, তাদের মান নিব এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিব। এটা হচ্ছে লব্ধি বেগ নির্ণয় সূত্র। লব্ধি বেগের মান, এটা হচ্ছে কি মান নির্ণয়। এটা হচ্ছে এখানে লিখে রাখি আমি একটু, এটা হচ্ছে মান। ঠিক আছে, আর দিক কীভাবে আসবে, দিক মনে আছে, দিক হচ্ছে কি ট্যান থিটা দিয়ে করতে হয়। দিক হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, ট্যান থিটা সমান। অ্যাঙ্গেলটা কার সাথে, থিটা কার সাথে, ইউ এর সাথে। এই যে ডব্লিউর সাথে ইউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে ইউ নিচে সিঙ্গেল, উপরে হবে ভি সাইন আলফা, নিচে হবে ভি কজ আলফা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দিকের সূত্র। তাহলে এই দুইটা সূত্র তোমরা হচ্ছে বাসায় বারবার পড়ে ফেলবে। হ্যাঁ, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নাই, কারণ পরীক্ষার প্রশ্নে দেখবা যে ইউ ভি না দেওয়া থাকতে পারে, না দিয়ে ইউ এর জায়গায় এম দিতে পারে, এখানে এন দিতে পারে, তখন পারবা না, পারা উচিত তো। বা প্রশ্নে এরকম একটা প্রশ্ন আসছে যশোর বোর্ড বা দিনাজপুর বোর্ড খুব সম্ভবত এক বছর আসছে যে এইটাকে বলছে ভি, এটাকে বলছে ইউ, তখন কিন্তু সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। তখন এটা কী হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ট্যান থিটা সমান ভি এর সাথে কোণ, তার মানে ভি নিচে চলে যাবে। তখন কিন্তু স্রোতের বেগ ভি, মানে স্রোতের বেগ যে সারা জীবন ইউ হবে ব্যাপারটা এরকম না। তখন কিন্তু উপরে ইউ সাইন আলফা, নিচে হচ্ছে ইউ কজ আলফা। মানে তুমি এভাবে মনে রাখবা যে স্রোতের বেগটা সবসময় সিঙ্গেল বসবে, এই যে ভি আর এখানে কি ইউ, দুইটাই কি স্রোতের বেগ নির্দেশ করছে। তাহলে নদী নৌকার অঙ্ক যখন আমাদেরকে দিক বের করতে বলবে তখন স্রোতের বেগটাকে আমরা সবসময় নিচে সিঙ্গেল বসাবো, আর সাঁতারু বা নৌকার বেগটাকে আমরা সাইন আলফা এবং কস আলফা আকারে উপরে এবং নিচে বসাবো। এইটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক। ঠিক আছে, আমরা কখনোই ইউ নিচে সারা জীবন হবে না বা ভি নিচে সারা জীবন হবে না, কারণ যদি প্রশ্ন যদি ঘোরাতে চাই যে তুমি সূত্র মুখস্থ করার মানুষ, তোমার প্রকৃতি হচ্ছে তুমি সূত্র মুখস্থ করে করে চলে যাও, তখন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে দিলে তুমি বিপদে পড়ে যাবা। এই কারণে সূত্র মুখস্থ করবা ঠিক আছে, বাট বুঝে পড়তে হবে। ওকে, তো এতটুক পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটু জানাও, কারণ এরপরে আমরা হচ্ছে একটা গাণিতিক সমস্যা করব। এরপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, আচ্ছা নীরব বলছো ডি এর জায়গায় ওয়াই দেওয়া যাবে কিনা। ডি এর জায়গায় ওয়াই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বাট কথা হচ্ছে আমাদের টেস্ট পেপার গাইড সব কিছুর মধ্যে আমাদেরকে এটাকে ডি দিয়ে রিপ্লেস করেছে। তো যখন তুমি ডি এর জায়গায় ওয়াই দিয়ে যদি করো তাহলে যেটা তুমি ফেস করবে প্রবলেম, সেটা হচ্ছে তুমি যখন গাইড বা টেস্ট পেপার দেখবা তখন হচ্ছে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। আর যদি এমন হয় যে না আমি কনফিউজড হব না, তাহলে তুমি ডি এর জায়গায় ওয়াই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তো ঠিক আছে, শুভা বলছো বুঝছি ভাইয়া, জান্নাত ক্লিয়ার, রিমু বুঝছি, রোজা বুঝছি। ঠিক আছে, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা করে ফেলি। ওকে চলো, প্রশ্নটা আগে লিখতে হবে, তো ধৈর্য ধরে একটু প্রশ্নটা লেখো। গাণিতিক সমস্যা,
গাণিতিক সমস্যা। প্রশ্নটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্রোত বিশিষ্ট, তার মানে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড, ইউ স্রোত বিশিষ্ট কোনো নদীতে একজন সাঁতারু দৈর্ঘ্যের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে 3 মিনিটে সাঁতরে নদী পার হলো। প্রশ্ন হচ্ছে 3টা। 1, লব্ধি বেগের মান কত? লব্ধি বেগের মান কত এবং তা মানে লব্ধি বেগটা সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল? 2, নদীর প্রস্থ কত? মানে ডি বের করতে বলছে। নদীর প্রস্থ কত? নাম্বার 3, যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত মিটার দূরে গিয়ে সাঁতারু অন্য পারে পৌঁছাবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটাকে লিখো সবাই। লেখা শেষ হলে আমাকে বলো, ডান লিখে দিও। হ্যাঁ, প্রশ্নটা লেখা শেষ হলে ডান লিখে দিও। প্রশ্নটা লিখে নাও সবাই। এটা একটা কমপ্লিট একটা ম্যাথ। এটা করলে আমাদের টোটাল বিষয়টা আমাদের বোঝা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের একটা কমপ্লিট ম্যাথ। এই ম্যাথটা করলে যতগুলো সূত্র পড়েছি সবগুলো সূত্র সম্পর্কে একটা মানে ম্যাথমেটিক্যাল একটা ধারণা চলে আসবে আমাদের। ওকে, জান্নাত ডান। বাকিরা তাড়াতাড়ি শেষ করে ফেলো, লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দাও। ওকে, রোজাও ডান। ঠিক আছে, আশা করছি সবাই লিখে ফেলেছো। তো সেক্ষেত্রে আমি এখন ম্যাথটা করা শুরু করে দিই। সবগুলা মানে তোমাদের খাতায় তো আছেই, আমি ম্যাথটা তোমাদেরকে করে দেখাই। তো চলো আমরা ম্যাথটা করি। দেখো, বিষয়টা বোঝো। আমি আগে চিত্র আঁকবো। চিত্রটা আগে এঁকে নিব। খেয়াল করো কি বলছে, 2 মিটার স্রোত বিশিষ্ট, তার মানে স্রোত এইদিকে কাজ করছে এবং স্রোত কত? 2 মিটার পার সেকেন্ড। ইউর মান কত? 2 মিটার পার সেকেন্ড। এবং এটার সাথে আমাদের যে সাঁতারুর বেগ সেটা কত? 5 মিটার পার সেকেন্ড। ভি হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড বেগে
সাঁতারু সাঁতার কাটছে এবং সে দৈর্ঘ্যের সাথে কত কোণ করে সাঁতার কাটছে? 60 ডিগ্রি কোণ করে। তার মানে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে আমাদের আলফার মান, ঠিক আছে। এবং লব্ধি কাজ করছে আমার এই দিক বরাবর, ডব্লিউ। এই জিনিসগুলো দেওয়া আছে। এবং নদীর প্রস্থ হচ্ছে এইটা, যেটা আমাদেরকে বের করতে হবে 2 নাম্বার প্রশ্নে। নদীর প্রস্থ ডি বের করতে হবে। ডি ইকুয়াল টু হোয়াট আমরা জানি না। এবং আমাদের আরেকটা কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে লব্ধি বেগের মান কত এবং তা সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল। খেয়াল করো, লব্ধিটার সাথে স্রোতের বেগের কোণ হচ্ছে থিটা, কিন্তু আমাকে এটা বের করতে বলে নাই। আমাকে বলে নাই লব্ধির সাথে স্রোতের বেগ কত, মানে লব্ধিটা স্রোতের বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল, এটা বলে নাই। বলছে লব্ধিটা সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল। লব্ধি সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল, এটা সমান থিটা প্রাইম। তোমরা কি করবা? আগে আমরা ভাইয়া থিটা বের করব, তারপর 60 থেকে যদি থিটা বিয়োগ করে দাও তাহলে তো তুমি থিটা প্রাইম পেয়ে যাচ্ছ। কারণ 60 কি? থিটা প্রাইম প্লাস থিটা। তাহলে থিটা প্রাইম কি? 60 মাইনাস থিটা। তার মানে আমরা থিটা বের করব, করার পর আলফা থেকে থিটাটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব লব্ধির সাথে সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ। প্রশ্নে কিন্তু বলছে লব্ধিটা সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল। তাহলে লব্ধি স্রোতের বেগের সাথে থিটা কোণে ক্রিয়াশীল, মানে লাল কোণটা। তাহলে যদি থিটা কোণ হয় আর পুরোটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে লব্ধিটা সাঁতারুর বেগের সাথে, মানে ভি এর সাথে ডব্লিউ, লব্ধি হচ্ছে ডব্লিউ আর সাঁতারুর বেগ কি? ভি। বলছে লব্ধি সাঁতারুর বেগের সাথে কত কোণে ক্রিয়াশীল। লব্ধি সাঁতারুর বেগের সাথে থিটা প্রাইম কোণে ক্রিয়াশীল। আমরা থিটা প্রাইম বের করব, ঠিক আছে। তাহলে চলো আমরা 1 নাম্বার ম্যাথটা করে ফেলি। 1 আমাদেরকে বলেছে, আচ্ছা আমি উপর থেকে করি, একটু ছোট জায়গা নিয়ে করি। 1 কি বলছে? আমাদেরকে বলছে লব্ধি বেগের মান কত। তাহলে আমাদেরকে লব্ধি বেগের মান, আচ্ছা পুরাপুরি লিখি, বাংলা কথা পুরাটাই লিখি। লব্ধি বেগের মান কি? ডব্লিউ ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। তো আমরা যদি হিসেব করি কত আসবে? রুট ওভার ইউর মান হচ্ছে 2 স্কোয়ার, ভি এর মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2uv 2 ইন্টু 2 ইন্টু 5 কস আলফা। কজ আলফার মান হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা হিসেব করলে কত আসবে আনসার? আনসারটা আসবে 6.244। তোমরা বাসায় হিসেব করে নিও ক্যালকুলেটর দিয়ে, 6.244 মিটার পার সেকেন্ড। তাহলে লব্ধি বেগের মান হচ্ছে এত। এখন আমাদেরকে বলছে সাঁতারুর বেগের সাথে লব্ধির দিক কত। তাহলে আমরা লিখি যে ধরি আমরা চাইলে সরাসরিও করতে পারি। কিভাবে বলো তো? এভাবে করতে পারো, ধরি সাঁতারুর বেগের সাথে লব্ধি বেগের দিক থিটা প্রাইম। লব্ধি বেগের দিক, সাঁতারুর বেগের সাথে লব্ধি বেগের মধ্যবর্তী কোণ থিটা প্রাইম, মানে থিটাটাকে ইউজই করলাম না। তাহলে সেই ক্ষেত্রে ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু কী আসবে? দিক মানে কি? ট্যান থিটা প্রাইম মানে কি? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল ধরছো? ভি এর সাথে। সাঁতারুর বেগ কি? ভি। তাহলে ভি বসবে নিচে সিঙ্গেল, উপরে বসবে ইউ সাইন আলফা, নিচে বসবে ইউ কজ আলফা। এভাবেও চাইলে করতে পারো, অথবা চাইলে তোমরা প্রথমে থিটা বের করতে পারো, তারপরে 60 থেকে থিটা বিয়োগ করে থিটা প্রাইম বের করতে পারো। 2 উপায়েই করা যাবে, তোমাদের যেভাবে ইচ্ছা। তাহলে বা আমরা লিখব কি? ট্যান থিটা প্রাইম সমান ইউ কত? 2, সাইন আলফা কত? সাইন 60 ডিগ্রি, ভি কত? 5 প্লাস 2 কস 60 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেটর, যাক পেয়েছি, ক্যালকুলেটর কাছেই আছে। তাহলে কত আসবে দেখো তো? 2 সাইন 60 ডিভাইডেড বাই 5 প্লাস 2 কস 60, এটা আসে 0.2886। ট্যান থিটা প্রাইম আসবে আমাদের 0.28867, তার মানে 7 লেখা যায়। তার মানে আমাদের বের করতে হবে কি? থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম কত হবে? ট্যান ইনভার্স, ট্যান এদিকে আসলে ইনভার্স হয়ে যাবে 0.2887। তোমরা চাইলে ডিরেক্ট করতে পারো, সরাসরি করতে পারো। তাহলে থিটা প্রাইম কত আসবে? সুতরাং থিটা প্রাইম সমান শিফট ট্যান
16.1 ডিগ্রি আসবে, 16.1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের সাঁতারুর বেগের সাথে এত কোণ তৈরি করবে। এটা আমি আরেকভাবে করে দিচ্ছি, বিকল্প উপায়ে করে দিচ্ছি। বিকল্পটা কীরকম? বিকল্পভাবে করলে জিনিসটা কীরকম আসবে? ধরি, মানে ওই যে স্রোতের বেগের সাথে যদি চিন্তা করো, ধরি লব্ধির সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ থিটা, মানে আগে যদি থিটা বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটা প্রাইম 16.1ই আসবে, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এখন যদি থিটা বের করো তাহলে ট্যান থিটা সমান কী আসবে? কার সাথে কোণ ধরছো? স্রোতের বেগ, ইউর সাথে। তাহলে ইউ নিচে সিঙ্গেল, উপরে ভি সাইন আলফা, মানে স্রোত সাঁতারুর বেগ, নিচেও সাঁতারুর বেগের কজ আলফা। তাহলে এটা হিসাব করলে থিটা ইকুয়াল টু কত আসবে? ট্যান ইনভার্স ভি সাইন আলফা, ভি এর মান কত? 5, সাইন আলফা কত? 60 ডিগ্রি, আর নিচে কত? 2 প্লাস ভি এর মান 5 কস 60 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু শিফট ট্যান 5 প্লাস শিফট ট্যান 5 প্লাস 5 সাইন 60 ডিভাইডেড বাই 2 প্লাস 5 কস 60, এটা আসবে 43.9 ডিগ্রি। তাহলে থিটা যদি 43.9 ডিগ্রি আসে তাহলে সুতরাং থিটা প্রাইম কত? আলফা মাইনাস থিটা। আলফা হচ্ছে 60 ডিগ্রি, থিটা হচ্ছে 43.9 ডিগ্রি। তাহলে হিসেব করলে আসবে 16.1 ডিগ্রি। এইভাবেও করলেও 16.1 ডিগ্রি আসবে। ঠিক আছে, তো তোমরা একটু অপেক্ষা করো, কেউ হয়তো বা আমাকে একটু ডাকছে, তোমরা এই ফাঁকে অঙ্কটা একটু শেষ করো, আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি। ওকে, আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি সবার লেখা হয়ে গেছে। এই অঙ্কটা এই অংশটা সবাই বুঝতে পারছো কিনা? এই অংশটা সবাই বুঝতে পেরেছো কিনা? এতটুকু পর্যন্ত অংশ সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ঠিক আছে, ওকে। জান্নাত বলছো বুঝতে পেরেছি, ঠিক আছে। বাকিরা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, তারপর আমরা নদীর প্রস্থ বের করবো। ওকে, ঠিক আছে। রোজাও বলছো জি ভাইয়া বুঝছি, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কে কী বলছিল? পরের অঙ্কে বলছে নদীর প্রস্থ কত, তাই না? প্রস্থ বের করার সূত্র কি? সময় লাগছে কতক্ষণ নদীটা পার হতে? 3 মিনিট সময় লাগছে, তাই না? তাহলে ওই যে বলছিলাম নদী পারাপারে প্রয়োজনের সময় যদি 3 মিনিট হয় তাহলে ডি ইকুয়াল টু কত? ওয়াই হয়ে যাবে ডি। তাহলে ওয়াই ইকুয়াল টু কী ছিল? ভি সাইন আলফা ইন্টু টি। তার মানে ডি ইকুয়াল টু কি? ভি সাইন আলফা ইন্টু টি। ওই সূত্র দিয়ে আমরা করে ফেলবো। 2 নম্বর অঙ্ক হচ্ছে নদীর প্রস্থ বের করতে বলছে। নদীর প্রস্থ, তাহলে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। এখানে টি কত? 3 মিনিট। ঠিক আছে, তো এখানে একটু কথাগুলি একটু লিখে রাখি। এখানে ভি হচ্ছে আমাদের স্রোতের বেগ, যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আলফা কত? আলফা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। স্রোতের বেগ এবং সাঁতারুর বেগের মধ্যবর্তী কোণ, ভি হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। আর টি কি? টি হচ্ছে 3 মিনিট, যতক্ষণ সময় লেগেছে। 3 মিনিটকে আমাদেরকে অবশ্যই সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবা। 3 মিনিট সমান 180 সেকেন্ড। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিলেই আমরা নদীর প্রস্থ পেয়ে যাব। 5 cos 60 ইন্টু 180। খবরদার কখনোই মিনিটে রাখবে না, সময় সবসময় সেকেন্ডে নিয়ে যাবে। তাহলে এটা কত আসে? এটা আসবে আমাদের
5 cos 60 ইন্টু 180, 450। ঠিক আছে, এটা আসবে আমাদের কত, সরি ভুল করে ফেলছি, এটা কস কেন লিখলাম আমি, হাই সাইন হবে, এটা সাইন হবে, সাইন এটা সাইন হবে। আচ্ছা তাহলে কত আসতেছে, 5 সাইন 60 ইন্টু 180, 779.4, 779.4 মিটার। তার মানে নদীটার এপার থেকে ওপারের দূরত্ব কত, 779.4 মিটার। ঠিক আছে, এবং ফাইনাল অঙ্কে কি বলছে, বলছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত মিটার দূরে গিয়ে অন্য পারে পৌঁছাবে। এটা একটু বোঝো, এটা হচ্ছে সে এই বিন্দুতে, এটা হচ্ছে ছিল কি, এটা ছিল আমাদের ইউ 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। সে এইভাবে যাত্রা করছে 5 মিটার পার সেকেন্ড বেগে, ভি এর মান, এবং সে এভাবে পৌঁছাবে। হ্যাঁ আচ্ছা, পৌঁছানোর জিনিসটা একটু, এটা একটু এভাবে আর কি, সেইভাবে যাত্রা করছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে ইউর মান, আর সে পৌঁছাবে এইভাবে, এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। ধরো এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে আলফা 60 ডিগ্রি, তারপর আমরা এটা পেয়েছি আমরা 43.9 ডিগ্রি, আর এটা পেয়েছি 16.1 ডিগ্রি, তাই না, 16.1 ডিগ্রি। আমাকে বলছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে, তাহলে যাত্রা বিন্দু কোনটা, এটা যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু কোনটা বলো তো, একদম খাড়া উপরের দিকে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু। এই যে এই বিন্দুটা হচ্ছে আমাদের যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু, যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু, কারণ যে বিন্দু থেকে যাত্রা করেছে তার ঠিক অপোজিট বিন্দু হচ্ছে এটা, বিপরীত বিন্দু। বলছে যাত্রা বিন্দুর থেকে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে এসে, মানে এই বিন্দু থেকে এই যে কত দূরে গিয়ে এসে অপর পারে পৌঁছাবে, তার মানে এইটা বের করতে বলছে। কথা কি বোঝা গেছে? এখন দেখো তো এইটা আসলে কি বলো তো, এইটা আর এই যে যদি বলি এইটা, এই দুইটা কি প্যারালাল না, সমান্তরাল না, তার মানে ওই অংশটা মানে কি এক্স বের করতে বলছে। যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে সে নদীর অপর পারে পৌঁছাবে, তার মানে আমাদেরকে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স বের করতে বলেছে। কথা কি বুঝতে পেরেছি আশা করি, এক্স বের করতে বলছে। তাহলে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে যাওয়ার পর সে অপর পারে গিয়ে পৌঁছবে, মানে অপর পারে যাওয়ার পর সে বলবে যে হাই যে বিন্দুতে যাওয়ার কথা ছিল তার থেকে তো অনেক দূরে চলে আসলাম। কথা কি বুঝতে পেরেছ? যে মনে করো রহিম মিয়া যাত্রা বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তার উদ্দেশ্য ছিল সে ঠিক বিপরীত বিন্দুতে যাবে, বাট নদীর স্রোত থাকার কারণে স্রোত তাকে এইদিকে এমন জোরে ধাক্কা দিয়েছে যে সে যখন গিয়ে পৌঁছালো সে মাথায় হাত কেন, যে আমি তো যাত্রা বিন্দু থেকে অনেক দূরে চলে আসছি। এই দূরত্বটাই তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই দূরত্বটা আসলে কি এক্স। ঠিক আছে, তাহলে এটা লিখবা, তাহলে যে এক্স ইকুয়াল টু, এইভাবে লিখবা যে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে দূরত্ব, এটা কি এক্স ইকুয়াল টু কি ছিল দূরত্বটা, সূত্র ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। ঠিক আছে, এখন এই টি এর মান কত, টি এর মান হচ্ছে 3 মিনিট, কারণ সে 3 মিনিট সময় লাগিয়েছে। ইউ কত, 2 মিটার পার সেকেন্ড, ভি কত 5 মিটার পার সেকেন্ড, কস আলফা কত 60 ডিগ্রি, ইন্টু টি কত, টি হচ্ছে 180 সেকেন্ড। যদি হিসাব করো তাহলে পেয়ে যাবা সে অ্যাকচুয়ালি যাত্রা বিন্দু থেকে কত দূরে গিয়ে অপর পারে পৌঁছেছে। 2 + 5 cos 60 ইন্টু 180, 810 মিটার দূরে সে চলে গিয়েছে। যাত্রা বিন্দু থেকে 810 মিটার দূরে গিয়ে সে অপর পারে পৌঁছাবে। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 3 ম্যাথ। তো আমি ছোট করে দেখাচ্ছি 3টা ম্যাথ, দেখো 1, 2 এবং 3। সবাই পুরো কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। তোমরা দরকার হয় এখন 2টা মিনিট সময় নাও, 2টা মিনিট সময় নিয়ে পুরো অংশটা একটু ভালো করে দেখো, দেখার পর আমাকে বলো সবাই বুঝতে পেরেছো কিনা। এই মুহূর্তে যারা ক্লাসে আছো সবাই হচ্ছে এই 3টা ম্যাথ পুরোটা দেখো, কমপ্লিট ম্যাথটা দেখে আমাকে বলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমাদের আরও 2টা কনসেপ্ট আমরা পড়ব এবং তারপর আরেকটা সিকিউ করব, তারপর আজকের ক্লাস শেষ হবে। তো ধরে রাখো আমাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আরও 1 ঘন্টার মতো সময় যদি আমাকে দাও তাহলে হচ্ছে আমি বাকি অংশটা হচ্ছে করিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা শুভা বলছো বুঝছি, রোজা বলছো ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা চলো পরের টপিকটাতে চলে যাই।
দুইটা টপিক নদী নৌকা পারের ক্ষেত্রে, দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটা হচ্ছে আমরা নদীটাকে কম সময়ে পার হতে চাইব, সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমরা নদীটাকে সবচেয়ে কম দূরত্বে পার হতে চাইব, মানে ন্যূনতম পথে এবং ন্যূনতম সময়ে। এই দুইটা কনসেপ্ট যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেটা কিভাবে খেয়াল করো। একটা হচ্ছে কনসেপ্ট, একটা হচ্ছে ন্যূনতম পথে পারাপারের ক্ষেত্রে, ন্যূনতম পথে, আচ্ছা আগে ন্যূনতম সময়ে লিখে, ন্যূনতম সময়ে পার হতে চাচ্ছি, আমি চাচ্ছি ন্যূনতম সময়ে নদী পার হতে। ন্যূনতম সময়ে পারাপারের ক্ষেত্রে, ন্যূনতম সময়ে যদি নদী যদি পার হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে? তো ন্যূনতম সময়ে যদি পার হতে চাও, তো আমরা জানি নদী পারাপারের প্রয়োজনীয় সময় সূত্র পড়ছি কি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। আমরা জানি, লিখো, আমরা জানি নদী পারাপারে প্রয়োজনীয় সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা। এই ফর্মুলাটা আমরা একটু আগে পড়েছি। এখন এই প্রয়োজনীয় সময়টা আমরা চাচ্ছি সবচেয়ে কম সময়ে নদী পার হতে চাচ্ছি। তো সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার উপায় কি? নদীর প্রস্থ ডি, এটা কি তুমি চাইলেই বাড়াইতে কমাইতে পারবা না। নদীর প্রস্থ তো ফিক্সড। একটা নদী, এটাকে তুমি বলবা যে এই প্রস্থ তুমি ছোট হয়ে যাও, ডি ছোট হয়ে যাবে, বা যদি বলো এই প্রস্থ তুমি বড় হয়ে যাও, তাহলে কি ডি বড় হয়ে যাবে? না। তার মানে একটা নদী তুমি ফিক্সড করার পর নদীটা ডি ফিক্সড হয়ে যায়। তারপর তুমি যে নৌকা নিয়ে নদীটা পার হতে চাচ্ছ, বা তুমি নিজেও যদি সাঁতরে যদি নৌকাটা পার হতে চাও, তাহলে তোমার নৌকার যে ইঞ্জিনের যে ব্যাগ, বা তোমার যে বডি, তোমার যে ফিজিক্যাল, তোমার শরীরের জন্য তোমার যে ব্যাগ, সেটা একটা মোটামুটি ফিক্স থাকবে না? সেটা কি তুমি চাইলেই খুব বেশি বাড়াই ফেলতে পারবা? মানে তোমার তো একটা এবিলিটি আছে, তুমি কি চাইলে এর থেকে বেশি ব্যাগে গতিশীল হতে পারবা না। তার মানে কি ভিটাও মোটামুটি ফিক্সড। তাহলে সময়টা আসলে কার উপর ডিপেন্ড করছে? আলফার উপর ডিপেন্ড করছে, তাই না? তার মানে আলফা বাড়লে বা কমলে সময়টা বাড়বে অথবা কমবে। এখন খেয়াল করো, টি এর সাথে আলফার সম্পর্ক কি, সাইন আলফার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো আমরা একটু এই কথাগুলো একটু লিখব। এখানে ডি এবং ভি ধ্রুবক, মানে আমরা ধ্রুবক ধরে নিব। ধ্রুবক ধরলে মানে কনস্ট্যান্ট ধরে নিব। ডি এবং ভিকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। ধ্রুবক ধরলে আমাদের টি এর সাথে, মানে নদী পারাপারে যে প্রয়োজনীয় সময় টি, এটার সাথে সাইন আলফার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, টি এর সাথে সাইন আলফার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের অর্থাৎ সাইন আলফা যদি আমরা বাড়ানোকে আমি উপর দিকে তীর চিহ্ন দিয়ে বোঝালাম, তাহলে সেই ক্ষেত্রে টি কমবে। এখন সাইন আলফা কীভাবে বাড়ে বলো তো? সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। আমরা জানি সাইন আলফার মান কত, রেঞ্জ কত? -1 থেকে +1 পর্যন্ত। তো এই রেঞ্জটা একটু লিখে রাখি। সাইন আলফার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে সাইন আলফাটা ঘোরাফেরা করে। মানে সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1। ঠিক আছে, তার মানে সাইন আলফা বাড়াতে পারলে আমরা সর্বোচ্চ কত বাড়াতে পারবো? 1 পর্যন্ত বাড়াতে পারবো। তার মানে আমাদের সাইন আলফা বাড়াতে আমরা সর্বোচ্চ কী করতে পারি? 1 করতে পারি। তাহলে আমরা এখানে এটা বলতে পারি সাইন আলফা এর ম্যাক্সিমাম মান, ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হতে পারে, তাহলে সুতরাং আমরা এখান থেকে আলফার একটা টার্ম বের করতে পারি। তাহলে সাইন আলফা ইকুয়াল টু 1, বা সাইন আলফা ইকুয়াল টু, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে সাইন আলফার মান কখন 1 হবে? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে এটা থেকে আমরা তাহলে কি বলতে পারছি? তার মানে অর্থাৎ আলফার মান যদি 90 ডিগ্রি হয়, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা বলবো সাইন আলফা সবচেয়ে বেশি হবে, এবং সেই ক্ষেত্রে নদী পারের সময়টা সবচেয়ে কম লাগবে।
ঠিক আছে, আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো সাইন আলফার মান সবচেয়ে বেশি হবে এবং সেই ক্ষেত্রে নদী পার হতে সবচেয়ে কম সময় লাগবে। তার মানে ন্যূনতম সময়ে তুমি যদি নদী পার হতে চাও তাহলে তোমার চিত্রটা কেমন হবে? তোমার স্রোতের বেগের সাথে, এটা হচ্ছে ইউ, স্রোত ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তার মানে স্রোতের বেগের সাথে তোমাকে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। 90 ডিগ্রি কোণে তুমি যদি যাত্রা করো তাহলে তুমি ন্যূনতম সময়ে নদী পার হতে পারবা। বাট সেক্ষেত্রে তুমি নদী পার হবা কীভাবে? এইভাবে। তুমি কিন্তু ন্যূনতম দূরত্বে কিন্তু নদী পার হতে পারতেছো না, নদী পার হবা এই পথে। তার মানে এখানে এসে তুমি হতাশ হয়ে যাবে, আই হাই বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারি নাই, তাই না? বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারি নাই, একটু আগের ম্যাথের মতো। তাহলে এটা হচ্ছে ন্যূনতম সময়ের কনসেপ্ট। এবং এই ক্ষেত্রে আমাদের থিটা কত? থিটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে খেয়াল করো, ন্যূনতম, তাহলে আমরা যদি বলি তাহলে ন্যূনতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে আমাদের শর্ত তাহলে কি? ন্যূনতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে শর্ত, নদী পারাপারের শর্ত, মানে এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। যখনই তুমি প্রশ্নে বুঝবা যে ন্যূনতম সময়ে নদী পারাপার হতে বলছে, শর্ত হচ্ছে আলফা 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? আর আমরা পড়ছি কিয়ামত পর্যন্ত আলফা থিটা থেকে বড় হয় এবং থিটা কী হবে? থিটা 90 থেকে ছোট হবে। কেন? কারণ আলফা থিটা থেকে সবসময় বড় হবে। তাহলে আলফাই যদি 90 হয় থিটা 90 হতে পারবে না, 90 থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপারের শর্ত। তো এতটুক পর্যন্ত কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা সেটা ভাইয়াকে একটু কমেন্টে জানাও, তারপরে আমি পরের জায়গায় যাচ্ছি। এতটুক পর্যন্ত কনসেপ্টটা ধরতে পেরেছো কিনা? সহজ কথা এতটুকুই যে ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাও তাহলে তোমার আলফা হতে হবে 90 ডিগ্রি আর থিটা হতে হবে 90 থেকে কম, ঠিক আছে? ন্যূনতম সময়ে যদি আমরা নদী পার হতে চাই তাহলে আলফা হতে হবে 90 ডিগ্রি এবং থিটা হতে হবে 90 ডিগ্রি থেকে কম, তাহলে আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে পারবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, জান্নাত বলছো বুঝতে পেরেছি, বাকিরা ঠিক আছে, শুভা বলছো বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এখন এটার ম্যাথমেটিক্যাল জিনিসটাতে যাই। তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের ন্যূনতম সময়ের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লিখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধির মানটা কত হবে? লব্ধির মান হবে W ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। আলফার মান কত? 90 ডিগ্রি। তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ 90 ডিগ্রি। কজ 90 মান কত? 0। তার মানে এই অংশটা পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ W ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা কিন্তু আমরা পড়েছি, আগেও পড়েছি যে যদি আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে ফর্মুলা হবে, মানে লব্ধি হবে বাকি দুইটা ভেক্টরের বর্গের সমষ্টির বর্গমূল, ঠিক আছে? আর লব্ধির দিক কি হবে? লব্ধির দিক এই ক্ষেত্রে আমাদের লব্ধির দিক কত হবে? মানে ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধির দিক বের করার সূত্র কী হবে? লব্ধির দিক এটা হবে আমাদের tan থিটা ইকুয়াল টু কার সাথে অ্যাঙ্গেল? স্রোতের সাথে, তাহলে সে নিচে সিঙ্গেল, উপরে হচ্ছে ভি সাইন আলফা, নিচে হচ্ছে প্লাস ভি কজ আলফা। আলফা মান কত? 90 ডিগ্রি। তাহলে বা tan থিটা সমান ভি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি। তাহলে বা tan থিটা সমান সাইন 90 মান কত? 1, তাহলে 1কে ভি দিয়ে গুণ করলে ভি, নিচে কি ইউ প্লাস কস 90 মান কত? 0, তার মানে ভি বাই ইউ, ঠিক আছে? তার মানে সুতরাং থিটা ইকুয়াল টু কত আসবে? tan ইনভার্স ভি বাই ইউ, মানে উপরে সাঁতারুর বেগ বা নৌকার বেগ, নিচে হচ্ছে স্রোতের বেগ। এটা হচ্ছে যদি ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাও তাহলে সেই ক্ষেত্রে থিটার মান বা লব্ধির দিক হচ্ছে tan ইনভার্স ভি বাই ইউ। এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের সময়ের একটা ফর্মুলা দাঁড়ায়। তাহলে সেক্ষেত্রে আমাদের পারাপারের জন্য প্রয়োজনীয় যে ন্যূনতম সময়, আরেকটা হচ্ছে নদী পারাপারে প্রয়োজনীয় ন্যূনতম সময়। ন্যূনতম সময়টা কত আসবে? প্রয়োজনীয় ন্যূনতম সময় সূত্র হবে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এটা হচ্ছে সূত্র। এখন আলফা মান কত? 90 ডিগ্রি,
তাহলে সমান ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 মান কত 1, অর্থাৎ ডি বাই ভি, অর্থাৎ টি ইকুয়াল টু ডি বাই ভি। তো এত সূত্র মনে রাখার দরকার নেই, তোমরা মূল সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা মনে রাখো। যখন ন্যূনতম সময় বলবে তখন আলফার মান 90 ডিগ্রি বসে দুইটা লাইন করলেই তো টি ইকুয়াল টু ডি বাই ভি চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি সবগুলোর সূত্র। তো এইগুলো সবগুলো লিখে ফেলো এবং টোটাল বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও। তারপরে আমরা চলে যাব আমাদের ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট সেটাতে চলে যাব এবং তারপর একটা সিকিউ করব, করলে আমাদের শেষ হয়ে যাবে। তো আর বেশি সময় লাগবে না, আমি আশা করছি আর 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা দ্রুত জানাও, দ্রুত। এবং তোমাদের উপস্থিতিও কিন্তু কমে যাচ্ছে, তোমরা পরবর্তীতে আসলে পড়ো কিনা, কমপ্লিট করো কিনা সেটা আসলে আমি জানি না। তবে যদি মানে এমন করো যে প্রত্যেকটা ক্লাসেই 10 মিনিট 15 মিনিট পড়লা আর পড়লা না, তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক খারাপ হবে। কারণ কি, সময়টা ঠিকই নষ্ট হচ্ছে বাট পড়াটা হচ্ছে না। বাট যদি পড়ে ফেলো তাহলে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, জান্নাত বলছো ক্লিয়ার, ওকে ভালো কথা। তাহলে আমি পরের, ঠিক আছে, রোজা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমি পরের যে টপিক সেটাতে চলে যাচ্ছি। পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে আমাদের ন্যূনতম পথে পাড়ি দিতে চাচ্ছি। তার ন্যূনতম পথ মানে কি? সবচেয়ে ছোট পথ কোনটা? একদম যদি সোজাসুজি বা আড়াআড়িভাবে যদি আমরা যদি পার হই রাস্তাটা, নৌকাটা মানে নদীটা, একদম আড়াআড়িভাবে যদি পাড়ি দিই, খেয়াল করো। পরের কনসেপ্ট হচ্ছে, লিখো ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। পরের কনসেপ্ট হচ্ছে ন্যূনতম পথে বা সর্বনিম্ন পথে বা সোজাসুজি বা এটাকে বলে আড়াআড়ি বা এটাকে বলে লম্বালম্বি বা এটাকে বলে প্রস্থ বরাবর। একই কথা পারাপারের ক্ষেত্রে। দেখো কতগুলো নাম, ন্যূনতম পথে যে কথা, সোজাসুজি একই কথা, আড়াআড়ি একই কথা, লম্বালম্বি একই কথা, প্রস্থ বরাবর সেম কথা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে কি আসবে? এখন তুমি একদম সোজা পার হতে চাচ্ছ, খেয়াল করো, তুমি একটা নদী একদম, এটা হচ্ছে ইউ, তুমি একদম সোজা পার হতে চাচ্ছ। তাহলে এইভাবে রওনা দিলে হবে? সোজা পার হতে চাচ্ছ মানে কি? তুমি সোজা পার হয়ে গেছো, তার মানে এটা হচ্ছে ডব্লিউ। তাহলে লব্ধির সাথে ইউ এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা পড়ছি কিয়ামত পর্যন্ত থিটা ছোট হবে, আলফা বড় হবে। তাহলে তোমাকে সোজাসুজি যদি পাড়ি দিতে হয় তাহলে তুমি পাড়ি দিবা কীভাবে? তুমি তাহলে মানে সাঁতার কাটা শুরু করবা কিভাবে? 90 ডিগ্রি থেকে বেশি কোণে। এইটা হচ্ছে আলফা, এই পুরাটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে ন্যূনতম পথে বা সোজাসুজি বা আড়াআড়ি বা লম্বালম্বি বা প্রস্থ বরাবর তুমি যদি নদীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাও, একদম ডিরেক্ট যদি সোজা যেতে চাও, তাহলে তোমাকে 90 ডিগ্রি থেকে বেশি কোণে রওনা দিতে হবে। আলফা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কোণ। ঠিক আছে, তার মানে তোমার ভি কাজ করবে 90 থেকে বেশি কোণে। তাহলে এক্ষেত্রে মনে রাখবা, তাহলে এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে আমাদের থিটা হবে 90 ডিগ্রি। ন্যূনতম সময়ের ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি, থিটা 90 থেকে ছোট। আর এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 থেকে বড়। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে সব সময়ের জন্য আলফা থিটা থেকে বড় হয়। এই কারণে, যেহেতু থিটা 90 ডিগ্রি, তার মানে আলফা 90 থেকে বড় আসবে। এটা হচ্ছে ন্যূনতম পথের জন্য কন্ডিশন। তাহলে ন্যূনতম পথের জন্য তাহলে আমরা কী বের করতে পারি? খেয়াল করো, ন্যূনতম পথের জন্য আমাকে অনেক সময় প্রশ্ন করবে আলফার মান কত, এটা বের করতে বলবে যে ন্যূনতম পথে তুমি যদি পাড়ি দিতে চাও তোমাকে তাহলে কত কোণে পাড়ি দিতে হবে, আলফার মান বের করতে হবে। তাহলে আলফার মান যদি বের করতে হয় একটু লিখি। দেখো, আমরা জানি সোজাসুজি পারাপারের ক্ষেত্রে, মানে সোজাসুজি বা লম্বালম্বি বা আড়াআড়ি যাই বলো, বা প্রস্থ বরাবর বা ন্যূনতম পথে, সবই কি কথা? সোজাসুজি পারাপারের ক্ষেত্রে লব্ধি ডব্লিউকে প্রস্থ বরাবর হতে হবে, কারণ লব্ধি ব্যাগটা একদম সোজাসুজি হতে হবে, প্রস্থ বরাবর হতে হবে।
অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফার সূত্র কি? তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হলে সেক্ষেত্রে আমাদের থিটার একটাই সূত্র আছে, ট্যান থিটা ইকুয়াল টু নিচে ইউ, মানে নিচে হচ্ছে স্রোতের বেগ, উপর হচ্ছে ভি সাইন আলফা সাঁতারু বা নৌকার বেগ, নিচে হচ্ছে ভি কজ আলফা। তো এখান থেকে আলফার মান বের করব কীভাবে? থিটার মান কত? 90 ডিগ্রি বসালাম। আলফার মান বের করব ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। 1090 তোমরা যদি ক্যালকুলেটারে চাপো তাহলে কত আসবে? ম্যাথ এরর আসবে, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? 1/0। মনে রাখবা 1090 1/0 ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে দেখো 0 দিয়ে যদি ভি সাইন আলফা গুণ করো 0, আর ওটাকে গুণ করলে কত? ইউ প্লাস ভি কজ আলফা। তার মানে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। খেয়াল করো আলফা বের হওয়ার একটা কিন্তু সম্ভাবনা চলে আসছে, তাই না? তাহলে ভি কজ আলফা ইকুয়াল টু কত? মাইনাস ইউ। তাহলে বা কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে যদি সোজাসুজি পার হতে চাও? সেটা সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটাও তোমাদেরকে মনে রাখতে হবে। যদি সিকিউ আসে তাহলে একদম ট্যান থিটা একদম শুরুর লাইন থেকে, এই লাইন থেকে তোমাদেরকে করে আসতে হবে। যদি সিকিউর জন্য আসে একদম এইখান থেকে করে আসতে হবে, প্রথম থেকে সিকিউর জন্য আসলে করে এভাবে বের করে তারপরে তোমাকে অবশ্যই উদ্দীপকের স্রোতের বেগ দেওয়া থাকবে। ধরো দিয়ে দিল 2 মিটার পার সেকেন্ড, সাঁতারুর বেগ দিয়ে দিল 5 মিটার পার সেকেন্ড। তখন তুমি ইউ এর জায়গায় 2 বসাবা, ভি এর জায়গায় 5 বসাবা, বসালে তোমার আলফার মান চলে আসবে। তখন তুমি বলবা যে হ্যাঁ নদীর এই কন্ডিশন, নদীতে স্রোতের বেগ এত আছে, তারপর নদীতে নৌকার বেগ হচ্ছে এত, সেই ক্ষেত্রে আমি যদি সোজাসুজি নদীটাকে যদি পার হতে চাই তাহলে আমাকে আলফা ইকুয়াল টু এত ডিগ্রি কোণে যাত্রা করতে হবে এবং আলফার মানটা অলওয়েজ 90 থেকে বেশি আসবে। ঠিক আছে? তো এই জায়গাটা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও যে আমাদের আলফা ইকুয়াল টু আমাদের যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি আসলো, এটা ক্লিয়ার কিনা? এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আমাদের আর ছোট একটু অংশ বাকি আছে, আর 5 থেকে 6 মিনিট লাগবে। এর মধ্যে হচ্ছে আমি তোমাদের এটা আজকের ক্লাস প্যাচ আপ করে দিচ্ছি, কারণ হচ্ছে উপস্থিতির অবস্থা খুবই হতাশাজনক। আর এত কম উপস্থিতি থাকলে তখন আমি ঝিমাই যাই আসলে। তা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত আসবে? এই ক্ষেত্রে নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত আসবে? নদী পারাপারে প্রয়োজনীয় সময়, এক্ষেত্রে আমাদের নদী পারাপারে প্রয়োজনীয় সময় আমাদের আসবে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এবং আলফার মান যত আসবে সেটা বসিয়ে দিবা। এখানে কিন্তু আলফার মান 90 বসেও না, কারণ এটা কিন্তু ন্যূনতম সময়ে না, এটা হচ্ছে ন্যূনতম পথে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগের মান কত আসবে? লব্ধির মান আগের মতো ফর্মুলা আসবে। লব্ধির মান ডব্লিউ ইকুয়াল টু, লব্ধির মান ডব্লিউ ইকুয়াল টু আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 বি কজ আলফা। কারণ এখানে তো আমি আলফার মান 90 বসাতে পারছি না, আলফার মান যত বের করব বা উদ্দীপকে যেভাবে দেওয়া থাকবে সেটা বসাতে হবে। ঠিক আছে? এবং লব্ধির দিকটাও কত আসবে? সেম আগের সূত্রটাই আসবে। লব্ধির দিক, লব্ধির দিক, লব্ধির দিকের ব্যাপারটা কি আসবে? লব্ধির দিকের ব্যাপারটা আমাদের চলে আসবে ট্যান থিটা ইকুয়াল টু ইউ বাই মানে ভি সাইন আলফা, আর এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এইভাবে আমাদের যদি করে ফেলি, মানে এই ক্ষেত্রে আমাদের যে মূল যে সূত্র সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের মূল যে সূত্রগুলো সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের ম্যাথটা করা হয়ে যাবে। ওকে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের যে সকল টপিক আছে, যে সকল টপিক আমাদের ছিল সেই সকল টপিক। তো এর বাইরে আরও 2-1টা ফর্মুলা আমাদের আসলে একটু জেনে রাখা দরকার ছিল, বাট ওগুলো আমি এই মুহূর্তে মনে করছি না দরকার।
যদি সিকিউ করার সময় যদি দেখি যে না ওগুলা লাগবে, সেই ক্ষেত্রে তখন হচ্ছে আমি তোমাদেরকে সেটা ধরিয়ে দিব। বাট আপাতত লাগবে না। এই জিনিসগুলো যদি তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলেই হচ্ছে তোমাদের জন্য মোর দ্যান এনাফ। ঠিক আছে, তো আজকে আমি কি কি পড়ালাম সেটা যদি আরও একবার যদি আমি তোমাদের সাথে যদি একটু রিভিউ করিয়ে দিই। আজকে আমরা খুব কম জিনিস পড়েছি বাট খুব ইফেক্টিভ টপিক পড়েছি, এই কারণে আমি খুব স্লোলি পড়িয়েছি যাতে করে তোমরা সবাই বুঝতে পারো। আমি তোমাদের আজকে নদী নৌকা সংক্রান্ত বিষয় পড়িয়েছি এবং এইটার মানে কন্ডিশনগুলো দেখিয়েছি যে কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি ভ্যালু চেঞ্জ হয়, বা আলফার মান কখন 90 ধরবো, কখন থিটার মান 90 ধরবো, ন্যূনতম সময় নদী পার হলে কি হবে, ন্যূনতম পথে যখন নদী পার হবো তখন আমাদের কন্ডিশনটা কি হবে। মোটামুটি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। তো আগামীকালকের ক্লাসে আমরা মোট 8টা সিকিউ করব, যেই 8টা সিকিউ করলে আমাদের আসলে এই নদী নৌকার অঙ্ক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না বলে আমি মনে করি। তো সিকিউগুলো আমাদের 2023-এর কিছু সিকিউ থাকবে, 2022-এর থাকবে, 2021-এর থাকতে পারে। তো এই সকল সিকিউর আলোকে হচ্ছে আগামীকাল একটা ক্লাস হবে, এবং আগামীকালকের ক্লাসটা আমি হচ্ছে তোমাদের শুরু করব রাত 8টায়। কেন রাত 8টায় শুরু করবো? যেহেতু আগামীকাল একটু সিকিউর প্র্যাকটিস করাবো, একটু বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আগামীকালকে ক্লাসটা কিন্তু আমাদের 2 থেকে আড়াই ঘন্টার সময় পর্যন্ত আমাদের লেগে যেতে পারে। তো সেই ক্লাসটা সবাই অবশ্যই খুব মনোযোগের সাথে করবা, কারণ আগামীকালকে ক্লাসটার উপর কিন্তু ডিপেন্ড করছে এই কনসেপ্টটা তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা কতটুকু পারোনি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আগামীকাল আমি তোমাদের ক্লাস টাইমটা রাত 8টায় রাখছি। 8টা থেকে ধরে রাখো 10টা, 10:30 পর্যন্ত হয়তো ইনশাল্লাহ ক্লাসটা হবে। তো আগামীকালকে ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভাইয়া আজকের মতো এখানেই শেষ করছি। ক্লাসের পিডিএফ প্রত্যেক দিনের মতো আজকেও ক্যাপশনে আমি দিয়ে দিব, পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, এবং ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু পিডিএফটা দিয়ে দেওয়া হয়, লিঙ্ক দিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আর হচ্ছে এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এই জায়গাটা বুঝি নাই বা ওটা বুঝি নাই, সেটা হচ্ছে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে অথবা গ্রুপে কমেন্ট করে বা মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলোতে হচ্ছে আমার সাথে জেনে নিবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।